আমাদের সবারই একটা স্বপ্ন থাকে পড়াশোনা কমপ্লিট হওয়ার পরেই আমরা কিছু একটা জব করে কিভাবে আমরা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো, নিজেরা ফিনান্সিয়ালি স্টেবল হতে পারবো। তো আজকে আমাদের সাথে সেরকমই একজন আছে। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2023 সালে হিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করি। ডেলি কর্মসংস্থান সম্পর্কে পড়তাম, সেখানে জব সার্চ করতাম। তুমি বললে ওয়েট করছিলে জবের জন্য, তো কতদিন ওয়েট করেছিলে? খুঁজতে খুঁজতে আমার 1 বছর প্রায় হয়ে গেছিল। তো তুমি এখন একটা ভালো জায়গায় প্লেসমেন্ট পেয়ে গেছো। তুমি যখন অফার লেটারটা হাতে পেলে তোমার কিরম ফিলিংস আসছিল? ভালো লাগছে, অ্যাটলিস্ট অফার পেয়েছি। যারা এখনো ভয় পাচ্ছে, যারা আউট অফ কমফর্ট জোনের বাইরে বেরিয়ে এসে কাজ করতে পারছে না, এখনো আনএমপ্লয়েড বা সেই স্ট্যাগটাতেই আছে, সেটা থেকে এসে কিভাবে বেরোতে পারবে? তো বড় হতে থাকবো ততই লাইফে নতুন নতুন বাধা আসতে থাকবো। তা ওর জন্য যদি ভয় বসেই যাও তা একেবারেই ভুল হবে সেটা। আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে গ্র্যাজুয়েশন বা পড়াশোনা কমপ্লিট হওয়ার পরেই আমরা কিছু একটা জব করে কিভাবে আমরা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো, নিজেরা ফিনান্সিয়ালি স্টেবল হতে পারবো। তো আজকে আমাদের সাথে সেরকমই একজন আছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সেমভাবে তারও স্বপ্ন ছিল যে আমি একটা কিছু জব করব, সেটা সরকারি হোক বা বেসরকারি। আমি একটা জব করে ফিনান্সিয়ালি স্টেবল হব এবং ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারবো। কিন্তু সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে কোনোভাবে জব পায়নি। 2 বছর ধরে ওয়েট করার পর সে নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করেছে এবং বিল্ড করার পরে সে স্কিল ডেভেলপমেন্ট কথা ভেবে, নিজের ক্যারিয়ার গ্রোথের কথা ভেবে, নতুন স্কিলে ইনভেস্ট করে সেখান থেকে আজকে সে একটা নামি দামি কলকাতার নামি দামি কোম্পানিজে প্লেসমেন্ট পেয়েছে এবং সে একটা সুন্দর ডেজিগনেশন পেয়ে এখন সেখানে কর্মরত। তো আজকে আমরা সেরকমই একজনের সাথে কথা বলবো, যার নাম হচ্ছে রবিকান্ত সিং। লেটস স্পিক টু রবিকান্ত। হাই রবিকান্ত। হ্যালো ম্যাম। সো রবিকান্ত, ফার্স্টে আমি জানতে চাইবো একটু তোমার সম্পর্কে। তুমি বলো যে তুমি কোথায় থাকো আর তোমার ব্যাকগ্রাউন্ডস কী ছিল। হ্যালো, আমি রবিকান্ত সিং। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2023 সালে হিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করি। সেখানে তারপরে আমি কিছুদিন ওয়েট করি জব খোঁজার জন্য, বাট আমি সেরকম পাইনি কিছু। তারপর আমি স্কিল ডেভেলপমেন্টের কোনো কথা ভাবি। আর আমি ডেলি কর্মসংস্থান সম্পর্কে পড়তাম, সেখানে জব সার্চ করতাম। তো সেখান থেকেই আমি অনেক জানতে পারি ডিসান সম্পর্কে। সেখানটায় স্কিল শেখানো হয়, যাতে ডিজিটাল মার্কেটিং কোর্স, UI UX এই সম্পর্কে। আমি অনেক খুঁজে দেখলাম যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা ভালো লাগলো। সেখানটায় ওয়েবসাইট সম্পর্কে জানা যায় বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানা যায় বা অ্যাডস সম্পর্কে। এই জিনিসগুলো কিউরিওসিটি যাবেও, তা আমি ওদেরকে কন্ট্যাক্ট করি এখানটায়। যে স্যার বা ম্যাম, ওরা আমাদের অ্যাডমিশন নিতে হেল্প করেছিল। তারপর অ্যাডমিশন নিলাম, আর অ্যাডমিশন নেওয়ার পরেই আমি এখানটায় কোর্স স্টার্ট করি। আচ্ছা, তো তুমি হিস্ট্রি অনার্স পাস করেছিলে, রাইট? তুমি বললে ওয়েট করছিলে জবের জন্য, কর্মসংস্থানে রেগুলার বেসিসে আপডেট রাখতে জবের জন্য। তো কতদিন ওয়েট করেছিলে? হ্যাঁ, আমি খুঁজতে খুঁজতে আমার 1 বছর প্রায় হয়ে গেছিলো। তারপর 2025 সালে আমি জানতে পারি, 2025-এর মিডে আমি প্রায় এখানে কন্ট্যাক্ট করি। আচ্ছা, তুমি যখন ফার্স্ট ডিজিটাল মার্কেটিং চুজ করলে হিস্ট্রি অনার্স থেকে এসে, তখন তোমার কীরকম লেগেছিল? মানে যে একটা হিস্ট্রির সাথে তোর ডিজিটাল মার্কেটিংয়ের কোনো মানে ইটস হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো সেখানে তোমার কীরকম লেগেছিল যে আমি করতে পারবো কি না? মানে কীরকম ক্লাস যখন আস্তে আস্তে স্টার্ট হলো তখন তোমার কীরকম ফিলিংস এসেছিল? যখন আমি স্টার্ট করি তখন অনেক কনফিউশন ছিল, সত্যি কথা বলতে। অনেক রুলস হয়, রেগুলেশনস হয়, জিনিসগুলো অজানা থেকে যায়, কম্পিউটার স্কিল হেরাতে না, সব কিছু নিয়ে আমার অনেক কনফিউশন ছিল ফার্স্ট। তারপরে স্টার্ট করি, জিনিসগুলো শিখি, জানি। কম হতে হতে এক টাইম হয়ে যাবো, প্রথমে ভুল হবো, ঠিক হবো, খারাপ হবো, ধীরে ধীরে পারফেক্ট হতে হবে। তারপর এইভাবেই আমি স্টার্ট করে দিয়েছিলাম। তো তুমি ডিজিটাল মার্কেটিং কোর্সটা চুজ করলে, তোমাকে কাউন্সিলররা গাইড করেছিল যে কী কী থাকবে এখানে, তাই তো? তো ডিজিটাল মার্কেটিং কোর্সে এখানে কী কী তুমি শিখেছো, মানে কী কী শেখানো হয়েছে? আমি ডিজিটাল মার্কেটিংয়ের ফান্ডামেন্টাল শিখেছি, তারপরে SEO বা তারপরে সোশ্যাল মিডিয়া গাইড। SEOতে মেনলি আমি ওয়েবসাইট কন্টেন্ট, ব্লগিং, কিওয়ার্ড রিসার্চ, অডিটিং, ওয়েবসাইট অডিটিং শিখেছি। আর এছাড়া সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যালগোরিদম কী করে কাজ করে, কীভাবে পোস্টিং হয়, কীভাবে কোন টাইমে পোস্টিং করলে সোশ্যাল মিডিয়ার রিচ বাড়ে। আর এছাড়াও তারপরে আমি জানতে পারি পেইড অ্যাডস বা ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস, সেখানটায় বিজনেস গ্রোথ হয়। অ্যাডস কীভাবে স্পেন্ড করবে, কীভাবে করবে। Yes. আচ্ছা,
তোমার ক্লাস কীরকম থাকতো, মানে তোমাদের ট্রেনিংটা কীরকমভাবে হয়েছে? আমাদের এখানে সপ্তাহে 3 দিন ক্লাস হতো, সেখানটায় 3টে থেকে 5টা পর্যন্ত ক্লাস হতো। তো ক্লাসের যেরকম হয় যে ক্লাস কোঅর্ডিনেশন কিরম, বা ট্রেনারদের থেকে তুমি, যেহেতু তুমি বললে যে তোমার বা একটা ভয় ছিল যে এসেছিলাম কি হবে, দেন তুমি একটা যে চলো ট্রাই করি নতুন জিনিস শেখার, তো সেখানে এরকম কোনো প্রবলেম ফেস করতে হয়েছে যে না আমি ট্রেনারের থেকে হেল্প পাচ্ছি না বা কিছু, মানে বুঝতে অসুবিধা হচ্ছে, ডাউট ক্লিয়ার হচ্ছে না বা কিছু? যখন আমি স্টার্ট করি তখন আমার অনেক ডাউট থাকতো, আমি প্রায় ডেনিংসে এখানে জিজ্ঞেস করতাম স্যারকে, স্যার ফার্স্টে এটা কী হতে, ওই সেকশনে ওটা কী করে করবো। যখন স্যার ক্লাস করতো তখনও আমার ডাউট হতো, স্যার আমাকে প্রায় হেল্প করতো যে এটা কীভাবে হবে। আর ধরো যখন ডাউট ক্লিয়ারেন্সের ক্লাসের পর এই কোর্সের শেষের দিকে আসছো আস্তে আস্তে, তখন এই যে ইন্টার্নশিপ বা ইন্টারভিউয়ের যে প্রিপারেশনসগুলো করানো, বা ইন্টারভিউয়ের যে কিছু টেকনিক্যাল যদি কিছু ভুলে গেছো বা এরকম কিছু, সেগুলো মক আপ করানো, সেগুলো কি এখানে গাইড করা হতো? হ্যাঁ ম্যাম, যখন আমি ক্লাসটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছিলো তারপরে আমি প্রায়, আপনি যেরকম HR রাউন্ড নিয়েছিলেন বা স্যার টেকনিক্যাল রাউন্ড নিয়েছিলেন, সেখানটায় অনেকগুলো ক্লিয়ারেন্স হলো, একটু কনফিডেন্স আসলো। তোমার তো কোর্স কমপ্লিট হতে হতে তুমি তো ইন্টারভিউ স্টার্ট করেছিলে দেওয়া, রাইট? তো তুমি কতগুলো ইন্টারভিউস দিয়েছো এখন অবধি? আমি টোটাল 3টে দিয়েছি। টোটাল 3টে দিয়েছো, যেটা আমাদের একটা মানে ফ্রেশার্স বা কোনো রকম একটা ক্যান্ডিডেটসের ভয় থাকে যে আমি কিভাবে HR রাউন্ড ফেস করব বা কিভাবে আমি টেকনিক্যাল রাউন্ড ফেস করব, সেটাতে কি কি তোমার প্রবলেম এসছে বাকি ইন্টারভিউসগুলোতে? যখন আমি ইন্টারভিউতে যেতাম তখন প্রায় একটু একটু আটকে যেতাম বা কথা বলতে অসুবিধা হতো। তারপরে সেকেন্ডবার বেশি বা থার্ডবার বেশি তখন অসুবিধা আর হয়নি। ফের ঘাবড়ে যেতাম, যখন সেই ঘাবড়ানোর জিনিসটা বন্ধ হয় না, সেই ধীরে ধীরে কথা বলতে ভালোভাবে পারছিলাম ধীরে ধীরে। রাইট। তো তুমি এখন একটা ভালো জায়গায় প্লেসমেন্ট পেয়ে গেছো, তো সেটা নিয়ে একটু বলো যে সেখানে যখন তুমি অপরচুনিটিটা আসলো, তুমি সেখানে অ্যাপ্লাই করলে, তারপরে সেই যে ইন্টারভিউ প্রসেসটা, থ্রু আউট যে পুরো প্রসেসটা যদি আমাদের একটু সবাইকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, আমাদের বাকি স্টুডেন্টসদেরও এটা হেল্প করবে। প্লেসমেন্ট গ্রুপ থেকে আমি যখন একটা জানতে পারি যে একটা যে কোম্পানিদের ডিজিটাল মার্কেটিং ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিতে আমি যাই, সেখান থেকে আমার সম্পর্কে জানতে চাই, আর কী কী করি, কী পড়েছি বা কোথা থেকে আসি, তারপরে আমি যে ভ্যাকেন্সির জন্য এসেছি সেটার জন্য কি আমি আদৌ প্রিপেয়ার কি না, তা আমি এই যে একের পর এক একটু করে বলতে পারি। কিছু কিছু ভাই বলতে অসুবিধা হয়েছিল, ওরা হেল্প করেছিল। তারপরে আমার কিছু টাস্ক দেয়, তুমি কাজগুলো করতে পারবি, মানে মেশিন টেস্টের মতো যে একটা টেস্ট করিয়ে নেয়, এভালুয়েশন টেস্ট। আচ্ছা, সেই কাজগুলো প্রতিদিন কমপ্লিট করে দিই। তারপরে ওরা একদিন আমাকে মানে ফোন করে যে একদিন আমাদের এখানে আসো, কোম্পানিতে আসো, কত একটু জাস্ট কথা বলতে পারি। তা ওখানটায় সোশ্যাল মিডিয়ারই মেইনলি কাজ, ওদের লিঙ্কডিনের হ্যান্ডেল, পেজ হ্যান্ডেল করা, ওদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা, এইসব জিনিসগুলো কাজ করতে হয়। তা ঠিক আছে, আমি হ্যাঁ বলি ওদেরকে, আর ওরা ওকে অফার লেটার দেন। আচ্ছা, তো তুমি পুরো প্রসেসটা বললে, তো এটা একটু লং প্রসিডিওরও ছিল যে একটা ইন্টারভিউ হলো, দেন আবার একটা মেশিন টেস্টের মধ্যে দিয়ে গেলে, দেন তারপরে একটা ওই মানে টেনশন নিয়ে তুমি অফিসে দেখা করতে গেছিলে যে কী হবে না হবে, দেন তারপর তোমাকে অফার লেটার হাতে দিল। তো হাউ ওয়াজ দ্য ফিলিং, মানে তোমার কীরকম লাগলো যে একটা তুমি অত বছর ধরে জবের জন্য একটা স্ট্রাগল করছিলে, দেন তুমি এই ট্রেনিংটা করে এই যে একটা মানে সুন্দরভাবে একটা ইন্টারভিউ দিয়ে, বেশি ইন্টারভিউ দাওনি, জাস্ট নর্মাল 3টে ইন্টারভিউয়ের পরে গিয়ে তুমি একটা প্লেসমেন্ট পেলে, তো সেটা তোমার কিরাম লাগছে? মানে তুমি যখন অফার লেটারটা হাতে পেলে তোমার কিরাম ফিলিংস আসছিল? হ্যাঁ, প্রথমে তো টেনশন হচ্ছিল যে কীভাবে পরে, যেহেতু নতুন কাজ পেয়েছি, স্যার কীভাবে কাজগুলো করবো বা কীভাবে এগোবো, সেটা প্রথমে টেনশন হচ্ছিল। এবার যাই হোক, স্টার্ট তো কিছু না থাকার চেয়ে কিছু পাওয়া বেটার, সেই হিসাবেই আমি খুশি, ভালো লাগছে, অ্যাটলিস্ট অফার পেয়েছি। তো এবার আমাদের বাকি স্টুডেন্টদের জন্য তুমি আমাকে একটা কথা বলো যে ধরো অনেকেই এরকম সেলফ ডাউটে থাকে, রাইট? তুমি যেটা বললে যে তুমি যেরকম ফার্স্টে ভয় পেয়েছিলে, কিন্তু তুমি যে না আমাকে কিছু একটা করতে হবে, আমি ট্রাই করব, তো সেই হিসাবে তুমি একটা ট্রাই করেছিলে, রাইট? তো তুমি আমাদের বাকি স্টুডেন্টদের যদি একটু এরকম কিছু মোটিভেশন দাও ওদের জন্য, যে যারা এখনও ভয় পাচ্ছে, যারা আউট অফ মানে কমফর্ট জোনের বাইরে বেরিয়ে এসে কাজ করতে পারছে না বা শিখতে চাইছে না, এখনও আনএমপ্লয়েড বা সেই স্ট্যাগটাতেই আছে, সেটা থেকে সে কীভাবে বেরোতে পারবে, সেই নিয়ে যদি কিছু বলো। বলবো ওটাই যে ভাবার সেরকম কিছু নেই, বা কনফিউশন থাকবে, ভয় থাকবে, অনেক কিছু সামনে যত তুমি এগোবে বা যত বড় হতে থাকবে
ততই লাইফে নতুন নতুন বাধা আসতে পারবো। তা ওর জন্য যদি ভয় বসেই যাও তা একেবারেই ভুল হবে সেটা। তা সেটাকে বাদ দিয়ে এইগুলোই ভালো, যেটা নতুন বাধা আসছে সেটাকে সলভ করার কথাই বেটার। আর একটা জিনিস বলো, আমরা একটা বলি যে এখন আইটি কোর্স বা আইটিতে না এলে আমার কিছু হবে না। তো তুমি যেরকম হিস্ট্রি অনার্স মানে নর্মাল একটা আর্টস থেকে তুমি মার্কেটিং ফিল্ডে এসছো, যেখানে টু মাচ টেকনিক্যাল, এত কিছু শিখতে লাগে, রাইট? অ্যাডস চালানো কিভাবে সব কিছু টুলস নলেজ লাগে, এসইও, সোশ্যাল মিডিয়া। তো অনেকে থাকে যে না, আমি তো নর্মাল একটা অন্য ব্যাকগ্রাউন্ডের, আমি এগুলো কিভাবে শিখতে পারবো, আমি আদৌ শিখতে পারবো কি না। তো তাদের জন্য কি এটা রাইট কোর্স ইফ দে ওয়ান্ট টু পারসিউ দিস ডিজিটাল মার্কেটিং কোর্স? যদি তারা প্রথমে শিখতে চায় তাহলে প্রথমে ফান্ডামেন্টালগুলো যদি ধীরে ধীরে ওদের ওরা যদি ইন্টারেস্ট রাখে যে বিজনেস হয় কীভাবে হয়, বা সোশ্যাল মিডিয়া, এখন তো প্রায় লোক হিস্ট্রি বলুন না জিওগ্রাফি বলুন জেন বলুন সবাই সোশ্যাল মিডিয়াতে গ্রো করতে চায়। সবাই ছবি একটা সিম্পল ভিডিও এডিট করে নিজের লিপসিং করে নিজের সোশ্যাল মিডিয়াতে গ্রো করতে চায়। যেই হোক, সে সায়েন্স পড়ুক, আর্টস পড়ুক আর কমার্স পড়ুক, যেভাবে পড়ুক, সবাই এখন ইনফ্লুয়েন্সার হয়ে একটা নিজেদের সোশ্যাল মিডিয়া করতেছে। সবাই ব্লগিংয়ে এগোচ্ছে ধীরে ধীরে। বাট তারা তো জানে না যে এই মেট্রিকটা কোন মেট্রিকটা চেঞ্জ করতে হবে এগোনোর জন্য। বাট অনেকে জানতে চায় যে বিজনেস কী করে গ্রো হবে। এখন মোস্ট অফ দ্য বিজনেস ডিজিটালি হচ্ছে, আর ডিজিটাল বিজনেসকে সেভ করার জন্য ডিজিটাল জিনিসটা জানতে হবে যে কীভাবে অনলাইন ওয়েবসাইট হচ্ছে, বা সোশ্যাল মিডিয়ার পরিচয় কীভাবে নিজের বানানো যায়, সেই জিনিসগুলো যদি জানতে পারে তো সেটা হেল্প হয়। আচ্ছা, তুমি আমাকে আর একটা কথা বলো, যে ইন্টারভিউ তুমি দিয়েছো, যখন আমরা ইন্টারভিউ দিতে যাই বা আমরা একটা শুনি যে না আমি ফ্রেশার হলে আমি রিজেক্ট হব, এরকম একটা সবার মনে একটা চিন্তা ভাবনা থাকে। তো তুমি একটা নর্মাল ধরো কেউ একটা ফ্রেশার গেল উইদাউট এনি ট্রেনিং, অর তোমার কাছে যেগুলো ছিল, যেরকম নলেজ ছিল তোমার কাছে, রাইট, তোমার কাছে এক্সপোজারও ছিল, তোমাকে রিয়েল ক্লায়েন্টসের হিসাবেও তোমাকে কাজ করিয়েও ক্লাসে শেখানো হয়েছে সেইভাবেই অ্যাডস কীভাবে হয় না হয়। তো আজকে ধরো তোমার সাথে একজন ফ্রেশারও গেল আর তুমিও গেলে, তো মানে এরকম কি তোমার লেগেছে যে না আমার এইটা কোথাও গিয়ে আমাকে হেল্প করেছে, যে এই নলেজটা বা এই প্র্যাকটিক্যাল এক্সপোজারটার জন্য আমার ওই ফ্রেশার হলেও আমার ওই স্টেজটা থেকে আমি উঠতে পেরেছি? হ্যাঁ, যখন আমি ইন্টারভিউতে গিয়েছিলাম তো সেখানটা অনেকগুলো প্র্যাকটিক্যাল কোশ্চেন্সও করেছে, বা তুমি কী কী কাজ করেছো, সোশ্যাল মিডিয়ায় কিছু রিল বানিয়েছো কি না। তা হ্যাঁ, যেমন স্যাররা আমাকে কিছু বলেছিল যে যখন তুমি কাজ এখানটায় শিখছো তখন কিছু কিছু হ্যান্ডস অন প্রজেক্ট করো, যে সেটা তোমার ইন্টারভিউ অনেক কাজে লাগবে। তা আমি যখন হ্যান্ডস অন কিছু রিলস বানিয়েছিলাম, যেগুলো আমি ওখানটা দেখিয়েছি, সেখানটায় ওরা কনসিডার, ওই জন্যই আমাকে ওরা কনসিডার করছে যে হ্যাঁ স্যার ঠিক আছে। তো রাবিকান, যেটা তুমি যেরকম বললে যে ডিশন একাডেমিতে ডিজিটাল মার্কেটিং কোর্সে যেটা আমি জানতে পারলাম যে শুধু থিওরি না, সাথে সাথে রিয়েল টাইম প্রজেক্ট এক্সপোজারও দেওয়া হয়, রাইট? তো এটা তো তোমার জন্য খুবই হেল্পফুল হয়েছে। তো এবার আমাকে বলো যে তুমি টোটাল কোর্সটা করে তোমার পার্সোনালি তোমার পুরো ওভারঅল কোর্সের ওপর কিরম তুমি হেল্পফুল ফিল করেছো? হ্যাঁ, তারপর আমার অনেক হেল্প কাজ করেছে। তোমরা অবশ্যই ভর্তি হতে পারো, স্কিল ডেভেলপমেন্ট বা নিজের কেরিয়ারে গ্রোথ করতে চাও, সে তোমরা এখানে ডিশন একাডেমিতে আসতে পারো।